নারীদের সুরক্ষার কোনো প্রভিশন এই আইনে নাই। সুতরাং নারীদের সুরক্ষার জন্য সাইবার স্পেসে জেন্ডার বেস ভায়োলেন্স এবং সাইবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য আমাদেরকে স্পেসিফিক ইলাবোরেশন লাগবে, সংজ্ঞা লাগবে। এই আইনের মাধ্যমে পুলিশকে অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে। এই ধরনের আইনে যে মৌলিক প্রভিশনটা থাকার কথা সেগুলো কিন্তু এখানে ছিল না, অথচ মূল এটাকে হাতিয়ার করা হয়েছিল মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার জন্য। ডিফেমেশন কোনোভাবেই ক্রিমিনাল অফেন্স হওয়ার যোগ্যতা রাখে না, এটা সিভিল অফেন্স বা টর্টের মামলা হওয়ার জন্য আমরা সেটা করতে পারি। ফান্ডামেন্টাল বিষয়গুলো আমাদের কলিগরা বলেছেন, আমি জাস্ট 1 মিনিটেই শেষ করবো স্যার। সবাই এই আইনটা যখন আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য চাচ্ছি, সবাই একটা বিষয় রাইজ করতেন, তাহলে নারীদের সাইবার স্পেসে হ্যারাসমেন্ট এবং সুরক্ষার জন্য কি হবে। ভেরি আনফর্চুনেটলি এই আইনে সাইবার স্পেসে জেন্ডার বেস ভায়োলেন্স অথবা নারীর প্রতি সহিংসতা, নারীকে হয়রানি করার জন্য কোনো স্পেসিফিক সংজ্ঞা নাই। শুধুমাত্র যে বেগ প্রভিশনটা আছে 25-এ, আক্রমণাত্মক মিথ্যা তথ্য প্রচার প্রকাশ করিয়া মানহানি, এইটুকু বলা আছে। এইটাকে ইউজ করে এবং এইটাকে একটা ডিভাইস ধরে সেই ডিজিটাল নিরাপত্তা আইনটাকে 2018 থেকে 23 পর্যন্ত রেখে নাগরিকদেরকে হেনস্থা করা হয়েছে এবং একই ডিভাইস ব্যবহার করে আমাদের সিভিল সোসাইটির অনেকেই বুঝে না বুঝে বলছেন তাহলে নারীদের কি হবে। নারীদের সুরক্ষার কোনো প্রভিশন এই আইনে নাই। সুতরাং নারীদের সুরক্ষার জন্য সাইবার স্পেসে জেন্ডার বেস ভায়োলেন্স এবং সাইবার সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য আমাদেরকে স্পেসিফিক ইলাবোরেশন লাগবে, সংজ্ঞা লাগবে। সো এই আইন আমরা যেহেতু এটা পুরোটা একটা ড্রাকোনিয়ান ল, এটা আমরা সর্বাংশে বাতিল চাই। শুরুতে যে কথা বলেছেন আমাদের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান, যে আমাদের ফ্রিডম অফ দ্য প্রেস আলাদা করে আছে এবং এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনেও নাই। বাংলাদেশ খুব ইউনিক একটা কনস্টিটিউশন যেখানে আলাদা করে এটা বলা আছে, বাট এটা সবচেয়ে বেশি অবহেলিত এই বাংলাদেশে, ইভেন আফটার হ্যাভিং ইট ইন আর্টিকেল 39। জিনিসটা হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে আইন নিয়ে যেটা বলছে যে ওই যে আমাদের জাহিদ ভাই বললেন যে এটা বাতিল করে দেওয়ার কথাটা বলে রাখা ভালো। এইখানে আমার স্ট্যান্ডটা, সিন্স আমি এই বিষয়ে গবেষণা করেছি 3.5 বছর লন্ডনে, যেটা হচ্ছে যে আমেরিকান কনস্টিটিউশনে যেটা বলা আছে যে কংগ্রেস শ্যাল মেক নো ল অ্যাব্রিজিং ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, যেটা অ্যাবসলিউট ফ্রিডমের কথা যেটা বলা হয়, সেই জায়গাটা থাকলে পরে আসলে এত আইন টাইন নিয়ে গবেষণার কিছু নাই, বিকজ এই ধরনের কোনো লেজিসলেটিভ অথরিটি থাকারই কথা না যদি আমরা ওই স্পিরিটটা আপহোল্ড করতে চাই। কিন্তু তারপরে আমাদের ল অ্যাডভাইজার আসিফ স্যার যেটা বললেন যে আর কনটেক্সটের কথা এসেছে যে আমরা কি অতটা সিভিলাইজড কিনা যে আমাদের রেসপন্সিবল বিহেভিয়ারটা আমরা দেখাতে পারবো। তো সেইটার জন্য আমাদের আইনগুলোর একটা কথা যেটা একটু আগে শাওন বললো যে ব্যুরোক্রেটদের না দেওয়া, এটা হচ্ছে আমাদের একটা কলোনিয়াল মেন্টালিটি আছে। এই মেন্টালিটিটা হচ্ছে যেটা আমি আগেও বলেছি খুব কন্ট্রোল ফোকাসড অ্যাটিটিউড একটা, এবং দ্বিতীয়ত হচ্ছে আমার এই মিডিয়ার উপর রেগুলেশন বা ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের উপর যখন আমি স্পিচ অফেন্স নিয়ে কথা বলছি, এটার মূল পারপাসটা ছিল টু হাইড দ্য ট্রুথ, সত্যটাকে যেন আড়াল করে, ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসা। সো সেই মেন্টালিটিটা আমরা এখনো ছাড়তে পারি নাই, যেটার কারণে আইনগুলো অ্যাবিউজ হয়। আমি রাখতে পারি প্রোটেকশনের জন্য, তার মধ্যে আমি যদি একটু আলাদা করে ফেলি, এটা হচ্ছে সাইবার সিকিউরিটির ইস্যু, আমাদের সুপন ভাই ভালো বলতে পারে। বাট এখানে যেমন একটা হচ্ছে যে ইনফরমেশন বলছে তথ্য উপাত্ত সাইবার নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করলে ইনফরমেশন কিভাবে সাইবার সিকিউরিটি হুমকি, এটা খুবই স্পেসিফিক ইস্যু হতে পারে। এটার জন্য এই যে বিটিআরসি কে অনুরোধ করা যে এটাকে ব্লক করে দেয়া, বা তথ্য উপাত্ত দেশের ব্যবহার কোনো অংশের সংহতি, এখানে সবগুলোর সাথে আমি মনে করি মিথ্যা শব্দটা থাকা দরকার। সত্য তথ্য কেন আমি আড়াল করব, যেটা ফলস সেই জায়গাগুলো যদি আমি অ্যাড্রেস করতে যাই, যে সেগুলোকে আমি কোনো না কোনো ভাবে, যেমন ওখানে বলা আছে কোনো কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কে প্রবেশ করা, এটা আমার কম্পিউটার, এটা এমন ভাবে ল্যাঙ্গুয়েজ আমার কম্পিউটারে আমি ঢুকলেও যেন অপরাধ, এটা হচ্ছে বেআইনি হতে হবে বা অনুমতি ছাড়া অন্য কারো ক্ষেত্রে কিছু যদি হয়। সো ল্যাঙ্গুয়েজগুলো ঠিক আমাদের অনেকগুলো বোধহয় এডিটিং এর বিষয় আছে যেটা আমাদের ওই জায়গায় নিয়ে যাবে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট মুক্তিযুদ্ধের চেতনা বা অন্য আরো যে সমস্ত ভেগ টার্মিনোলজি আছে, ভাবমূর্তি, সুনাম, এগুলোর বা একেবারেই অযৌক্তিক, এগুলো কোনো লিগ্যাল টার্মিনোলজি না, এগুলো থাকলে পরে অ্যাবিউজড হবেই। ডিফেমেশনের কথা যেটা এসেছে, স্যার যেটা বলছিলেন যে আমাদের আর্টিকেল 39-এও লিমিট করা দরকার, তো সেখানে যে আইসিসিপিআর যেটা সারা আপা বলেছিলেন, ওখানে যে মূল 3টা বিষয় বলা আছে, ওখানে কিন্তু আবার রেপুটেশনের ইস্যুটা আছে। সো ওই ক্ষেত্রে যদি আমরা ডিফেমেশন পেনাল করে রেখে দিই, এখানে যতটুকুই বা আছে, সেখানে আমি এই বিষয়ে একমত যে ডিফেমেশন কোনোভাবেই ক্রিমিনাল অফেন্স হওয়ার যোগ্যতা রাখে না, এটা সিভিল অফেন্স বা টর্টের মামলা হওয়ার জন্য আমরা সেটা করতে পারি। এই জায়গা থেকে ইভেন পেনাল কোড থেকে এটা বাদ দিয়ে দেওয়া দরকার।
এটা আমরা টর্ট হিসেবে সিভিল অফেন্স হিসেবে রেখে দিব। প্লাস যেগুলো সারাপাও বললেন যে ওই ICCPR এর ওই 3টা টার্মের বাইরে যেগুলো আছে, যে বৈদেশিক রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে শুরু করে ইভেন কন্টেম্পট অফ কোর্ট পর্যন্ত কোনো মামলা নিয়ে কথাও বলা যাবে না, বা কোনো কিছু যেটা নিয়ে আমাদের মিডিয়া অনেক বেশি অ্যাফেক্টেড হয়েছে, আমি আমার পিএইচডির সময় দেখেছি, সেই জায়গাগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে পারলে খুবই ভালো হয়। আর যেটা আমাদের স্যার বলেছিলেন যে হ্যাঁ আমাদের কিছু কিছু প্রবলেম হয়, যেটা ওই সেকশন 25 এর একটা ইস্যু এসেছে, তো সেখানে আসলে একটা রাইট টু প্রাইভেসির ইস্যু আসলে একটা, সো সেটা নিয়ে আমাদের হয়তো আলাদা কোনো রাইট টু প্রাইভেসি অ্যাড্রেস করার মতো কোনো ল নাই কনস্টিটিউশনে একটু উল্লেখ করা ছাড়া। বাট সেখানে ওই যে বারবার বলছি যে যেমন একজন বললেন যে কেউ দুর্নীতি করে, সেটা বললে পরে তো সেখানে আমি বলতে পারি যে মানহানিতেও ক্ষেত্রে এটা সত্যি যদি বলি তাহলে সেটা অফেন্সে আসার কথা না। কাজে এখানে যেটা বলা হয়েছে যে কিংবা ব্যক্তি বা সামাজিক মর্যাদা হানিকর, সেইখানে তথ্যটা কি হবে, তথ্যপাত্য মিথ্যা যদি হয়, আর পরের গুলোর সেইভাবে। আর রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ বা অপপ্রচারের ডেফিনেশন কি হবে, দ্যাট ইজ এ ভেরি ক্রুশিয়াল ইস্যু। আর আরেকটা যেটা বারবার 2-3টা জায়গায় এসেছে যে জুডিশিয়ারি ইনভলভমেন্ট, জুডিশিয়ারির যে রোল আমরা গত কয়েক মানে 15 বছর দেখেছি, সেখানে এই কথাটা খুবই অবান্তর মনে হয় আমার কাছে। মানে আমরা যেটা ইভেন রিজনেবল রেস্ট্রিকশনের কথা বলছি, রিজনেবলের একটা ব্যাখ্যা দেওয়ার কথা জুডিশিয়ারির, আমি 3.5 বছর খুঁজে ইন্ডিয়া পাকিস্তানে পেলেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাই নাই যে হাউ টু জাজ ওয়েদার ইটস রিজনেবল অর নট। জুডিশিয়ারি এই ব্যাপারে কোনো রোল তো প্লে করেই নাই, বরঞ্চ ফ্রিডম অফ স্পিচকে আপহোল্ড করার পরিবর্তে কন্টেম্পটের মাধ্যমে কার্টেল করার যথেষ্ট উদ্যোগ নিয়েছে। কাজে আমি জানি না ওটার ইনভলভমেন্ট কতটুকু হবে, রাদার এই ধরনের কোনো ওয়েপন এই কন্ট্রোল ফোকাস লিগ্যাল সিস্টেমে না থাকাটা ভালো। আর আরেকটা যেটা সবচেয়ে বড় জিনিস, আমাদের নাহিদ আছেন, ডাক টেলিযোগাযোগ প্রযুক্তি প্রত্যেকটাতে আছে, ডাক পোস্ট অফিস অ্যাক্টে আছে, টেলিকমিউনিকেশন অ্যাক্টে আছে, পেনাল কোডের সেকশন 123A 124 এডিশন, স্যারের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকগুলো সেডিশনের, ওগুলো রেখে দিলে আসলে ওই একই ওখানে যেমন আমরা যদি সেকশন 124 এ দেখি যে সরকারের বিরুদ্ধে কিছু বললে সরকার আর রাষ্ট্র তো এক না, তো রাষ্ট্রদ্রোহিতার কথা আমি বলছি, কিন্তু আমি ভিতরে লিখছি সরকারের সমালোচনা করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে। তো এই জায়গাগুলো অনেকগুলো পরিবর্তন আনা দরকার, এবং খুব হলিস্টিক অ্যাপ্রোচ থেকে যদি আমরা নিই তাহলে প্রথম কথা এটা থাকবে না। আর এর বাইরে যেগুলো রাখার সেগুলো এই যে সাজেশনগুলো দিলাম সেগুলো রেখে ইভেন অন্যান্য আইনগুলো অ্যামেন্ড করে আমরা একটা মিডিয়া ফ্রিডম, যেটা ফ্রিডম অফ দ্য প্রেস বা ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন এনশিওর করতে পারবো। থ্যাংক ইউ। আমরা মনে করেছি সবসময় যে আইনটা এমন একটা আইন যেটি সংশোধনের অযোগ্য, এটি বাতিল করা উচিত। তার পিছনে অনেক কারণ আছে, সেগুলো বেশিরভাগই বলা হয়েছে। তবে আমি যেটা মনে করি শুরুতে আমার একটু বলা দরকার, খাদিজাতুল কুবরা নিজেও শুরু করেছেন, তার অভিজ্ঞতা বর্ণনার শুরুতে তিনিও পরিষ্কারভাবে বলেছেন তিনিও চান না যে আইনটি থাকুক, অত্যন্ত যৌক্তিকভাবে সেটি তিনি বলেছেন। এবং তার যে স্টোরি, তার যে অভিজ্ঞতা, যেটা আমরা আগেও জেনেছি, আজকে যেটি তিনি যেভাবে বলে, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম অনেক অসংখ্য ঘটনা হয়েছে যেটি অনেক আমরা জানি, অনেক কিছুই আমরা জানি না, অনেক ঘটনাও জানি না। কিন্তু আমরা যেটা মনে করি যে আইনগুলো কর্তৃত্ববাদের সরকারের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে এবং তা স্থায়ীকরণের চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি হয়েছিল এবং ব্যবহৃত হয়েছে। তার মধ্যে প্রায় শীর্ষে ছিল আইসিটি থেকে শুরু করে পরবর্তীতে ডিএসসি এবং পরবর্তীতে সিএসএ। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেই যুক্তিতে আমরা মনে করি যে একটি সংশোধনের অযোগ্য, এটাকে বাতিল করা উচিত। এটা সবাই আজকে এই সভায় ঐক্যমত হয়েছে। আমি দুটি মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো সবার পক্ষ থেকে, যে আপনারা যে ওপেননেস অ্যান্ড ক্যান্ডিডনেস দেখিয়েছেন, এবং আপনারা শুরুতে বলেছেন যে এটি আপনাদের কোনো ইভেন ডিটারমিন কোনো পজিশন নাই, সেটা আমাদেরকে উৎসাহিত করেছে। সো আই থিঙ্ক টুডে উই হ্যাভ ডিসাইডেড দ্যাট দিস ল শুড বি অ্যাবলিশড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কথাটা বলা দরকার, সেটা ইতিমধ্যে বলা হয়েছে, অনেকে বলেছেন আমি আইনের ছাত্রও না, আমি টেকনিক্যাল এক্সপার্টও না, আমি একজন দুর্নীতি বিরোধী কর্মী, সুশাসনের কর্মী। সো সেই দৃষ্টিভঙ্গিতে যেটা মনে করি যে এই ধরনের আইন আরো একটু স্পেসিফিক অ্যান্ড ফোকাসড হওয়া দরকার, ইন দ্য সেন্স দ্যাট যেটা বলা হয়েছে, যদি আমাদের এই আইনের উদ্দেশ্য হয় যে ইন্টারনেট সিস্টেমকে সেফটি নিশ্চিত করা, তাহলে লেটস কল ইট ইন্টারনেট সেফটি সিস্টেম অ্যাক্ট, something like that. এটাকে যেহেতু সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামটা বাই ইটসেলফ একটা সেন্স অফ ইনসিকিউরিটি ক্রিয়েট করেছে across the not only people like those who are directly victims of this laws,
বাট অলসো অ্যাক্রস দ্য সোসাইটি, সবার জন্যই সাইবার নিরাপত্তার নামে, ডিজিটাল নিরাপত্তার নামে পুরো সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে, নিরাপত্তাহীনতা বোধ সৃষ্টি করেছে। কাজেই এই নামটাও থাকা উচিত না বলে আমি সমর্থন করি। কাজে এটাকে যদি আমরা বলি স্পেসিফিক্যালি ল টু ensure safety of internet system, যেটা একটা স্পেসিফিক ফোকাস হবে, তাইলে দ্যাট উইল বি এ মোর লজিক্যাল থিং, এবং সেটার মধ্যে এই ধরনের আইনের যে উদ্দেশ্য থাকে সেটি বাস্তবায়িত হবে বলে মনে করি। আর এর বাইরে যেভাবে খসড়াটি আছে, যেহেতু আমরা মেনে নিয়েছি সবাই যে এটি আর থাকবে না, তারপরেও যে বিষয়টি বলা দরকার সেটা হচ্ছে যেহেতু কিছু জিনিস আছে, যেমন এই আইনের মাধ্যমে পুলিশকে অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে। পরিষ্কার ভাবে 14 বোধহয় এইভাবে আছে যে সে যদি মনে করে যে আমি আমার সিস্টেম ব্যবহার করে সরকার বিরোধী একটা কাজ করতে পারি, তাহলে আমাকে আমার সিস্টেম সে সিজ করতে পারে, আমাকে রীতিমতো অ্যারেস্ট করতে পারে। এই যে অবারিত উইদাউট এনি জুডিশিয়াল ওভারসাইট। একইভাবে যে সাইবার সিকিউরিটি অথরিটি যেটা করা হয়েছিল, একটা আইনের মাধ্যমে 4টা অথরিটি ক্রিয়েট করা হয়েছে, ইন এডিশন টু গিভিং আনলিমিটেড পাওয়ার টু দি পুলিশ। তো এইটা তো হয় না কোনো গণতান্ত্রিক দেশে, এক্সেপ্ট ইট ইজ লাইক অথরিটেরিয়ান রেজিম, যেটা আমরা দেখেছি। সো এই জিনিসগুলো ভাবতে হবে। আমরা যে এখানে একটি ধারার কথা আমি যেটি আছে খসড়ায় এটা উল্লেখ না করে পারছি না, সেটা হচ্ছে যে সম্ভবত 8(2) যেখানে ধর্মীয় মূল্যবোধের কথা বলা হয়েছে। এখন এটা অবশ্য আলোচিত হয়েছে, যদি ধর্মীয় মূল্যবোধ যে কোনো আইনে তো থাকবে না, আমরা ধরে নিচ্ছি, কারণ এটা ইন্টারনেট সিস্টেম সেফটি অ্যাক্ট হবে। কিন্তু কোনো আইনের মাধ্যমে যদি আমার বলবো যে অবাধ বাক স্বাধীনতার যদি সো-কল রিজনেবল রেস্ট্রিকশন এনশিওর করতে হয়, সেই জায়গায় যদি আমরা এমন কিছুতে যাই যে আমাদের ধর্মীয় মূল্যবোধ ক্ষুণ্ণ করে, তাহলে সেখানে শুধু ধর্মীয় মূল্যবোধ থাকবে কেন? সেখানে আমার বৈষম্য বিরোধী চেতনাকে ক্ষুণ্ণ করে সেটাও থাকবে, সেখানে অসাম্প্রদায়িক চেতনাকে ক্ষুণ্ণ করে সেটাও থাকবে। কাজে এই ধরনের বিষয়গুলোকে আরো একটু গভীরভাবে আলোচনা সাপেক্ষে অগ্রসর হওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটা পয়েন্ট বলে শেষ করব, যেটা এখানে এই আইনে খসড়াতে ছিল, যে গুরুত্বপূর্ণ পরিকাঠামো যেভাবে সংজ্ঞায়িত করা আছে এমনকি আইনে, এবং যে আমাদের কত বোধহয় 27টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঘোষণা করা হয়েছিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ পরিকাঠামো হওয়ার কথা ওই মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের ইন্টারনেট সিস্টেম, নট দ্য ইনস্টিটিউশন। বাংলাদেশ ব্যাংক কিন্তু গুরুত্বপূর্ণ পরিকাঠামো না, বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেট সিস্টেমটা গুরুত্বপূর্ণ পরিকাঠামো। সো এইটাকে অপব্যবহার কেমন ভাবে করা হয়েছে সেটার একটা ছোট্ট দৃষ্টান্ত হচ্ছে এটি। সো এই ধরনের সুইপিং যে প্রভিশন রাখা হয়েছিল সেগুলোকে আমাদেরকে ঢেলে সাজানো প্রয়োজন হবে নতুন করে। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে বেশ কিছু অপরাধ কিন্তু, যেটি অনেকে উল্লেখ করেছেন, জেন্ডার বেস ভায়োলেন্সের কথা বলা হয়েছে, শিশু কিশোরদের হয়রানির কথা বলা হয়েছে, জেন্ডার এন্ড আদারওয়াইজ, কিন্তু অন্য ফাইন্যান্সিয়াল ক্রাইমস এর কথাটা কিন্তু, এবং বিশেষ করে ডাটা ব্রিচের কথাটা, সেগুলো কিন্তু আমাদের এই বর্তমান খসড়াতে নেই। বিশেষ করে ফাইন্যান্সিয়াল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যেই অপরাধটি হয়েছে, মানে অর্থ পাচার বাংলাদেশ ব্যাংকের, সেটি তো এই আইন প্রোটেক্ট করার কথা ছিল, যদিও তখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল। ওই প্রভিশন গুলো এই ধরনের আইনে যে মৌলিক প্রভিশনটা থাকার কথা সেগুলো কিন্তু এখানে ছিল না, অথচ এটাকে হাতিয়ার করা হয়েছিল মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার জন্য। এই জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলনের বা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই ধরনের আইন থাকবে, সেটা আমরা কোনোভাবেই জাতি গ্রহণ করবো না বলে আমি মনে করি।